আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হলো বাজেট রেঞ্জে OnePlus N100, যেটাকে আপনারা চাইলে বলতে পারেন Oppo A53 রিব্র্যান্ড ভার্সন। এটা সত্যি কথা, বিকজ এই ফোনটা যখন বের হয়েছে এবং এই ফোনটা যখন আমি ফার্স্ট হাতে নিয়েছি তখন আমার কাছে জাস্ট Oppo A53 মোবাইলটি মনে হয়েছে। জাস্ট এটা মনে হয়েছে যে Oppo A53 মোবাইলটা যেহেতু চলেনি, জাস্ট মোবাইলটার কভারটা চেঞ্জ করে OnePlus-এর কভার লাগিয়ে নিয়ে আসা হয়েছে যাতে OnePlus দেখে মানুষ কিনে ফেলে। এখন দেখা যাক, আমরা আজকের ভিডিওতে এটাই দেখবো যে আদৌ কি এই ফোনটা ভালো নাকি OnePlus-এর আরেকটি ফ্লপ মোবাইল। চলুন দেরি না করে শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার আগে বলে নিন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল ক্লিক করে দিন। এতে ভবিষ্যতে আমরা যত ভিডিও পাবলিশ হবে তার নোটিফিকেশন অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। এই হলো ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 18 ওয়াটের চার্জার এবং সাথে OnePlus স্টাইলের USB Type-C চার্জিং কেবল। OnePlus N100 মোবাইলটি এবং মোবাইলটির এই বক্সে নেই হলো কোনো ব্যাক কভার। মোবাইলটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলার আগে বলে নিই, আমার কাছে যে মোবাইলটি রয়েছে সেটা হলো মিডনাইট ফ্রস্ট কালারে। এই মোবাইলটি অবশ্যই একটি কালার ভেরিয়েন্টই এসেছে, এটার আর অন্য কোনো কালার ভেরিয়েন্ট নেই। তবে মোবাইলটি আপনার হাতে নিয়ে OnePlus-এর যে প্রিমিয়াম ফিলটা থাকে সেটা আপনি ওভারঅল পাবেন। যদিও এটা একটা বাজেট রেঞ্জের ফোন, এন্ট্রি লেভেলের ফোন, সো এখানে অনেক কিছু শর্ট থাকবে নর্মাল OnePlus-এর যেই জিনিসগুলো থাকে, বাট স্টিল একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। যদিও কিছুটা মিলে Oppo A53-র সাথে, আসলে কিছুটা বললে ভুল হবে, অনেকটাই মিলে যায়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো মোবাইলটার ব্যাক সাইডটা হলো একদম সিল্কি টাইপ ফিনিশিং। সো যে সমস্যাটা হচ্ছে সিল্কি টাইপ ফিনিশিং থাকার কারণে, যেটাকে আমরা পলিশ ফিনিশিংও বলি, তার কারণে আপনি হাত দিলে হাতের ছাপ পড়ে যায়, মানে অনেকটা ম্যাগনেটিক টাইপ। সো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই ব্যাক প্যানেলে বাঁচিয়ে রাখার জন্য, যাতে আপনার না ঘামিয়ে যায় বা না দাগ পড়ে যায়, সে কারণে একটা কভার ইউজ করতে হবে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মোবাইলটির ওয়েট হলো 188 গ্রাম অর্থাৎ 188 গ্রাম, যেটা খুবই হালকা। মোবাইলটি হাতে নিয়েও বেশ কমফোর্ট ফিল করা যায়। আর মোবাইলটির ব্যাক প্যানেলের ঠিক উপরের দিকে বাম পাশে রয়েছে ক্যামেরা বাম্প, যেখানে একসাথে 3টি ক্যামেরা রয়েছে, অর্থাৎ ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে মোবাইলটির ব্যাক প্যানেলে। আর আপনি যদি বলেন মোবাইলটা হাতে নিয়ে কেমন ফিল করা যায়, বেশ কমফোর্টেবল ফিল করেছে আমি হাতে নিয়ে। যাদের হাত মিডিয়াম সাইজের বা এভারেজ সাইজের তারা ওই ফোনটা খুব কমফোর্টেবলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করতে পারবেন। বাট যাদের হাত একটু ছোট তারা হতে পারে যে কম বেশি দু হাতে ইউজ করতে পারবেন, বাট ওভারঅল এভরিথিং ইজ ফাইন। আর মোবাইলটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে মোবাইলটি ঠিক পিছনের অংশে, ঠিক আছে, এই ক্যামেরা থেকে একটু পাশে। বাট যে বিষয়টা এখানে সমস্যা সেটা হলো মোবাইলটির এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই স্লো। মানে সত্যি কথা বলতে OnePlus-এর N10-ও আমি প্রবলেমটা দেখেছি যে তাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকমতো কাজ করে না। এই মোবাইলটা তো সিমিলার একটা প্রবলেম রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থা ভয়াবহ খারাপ। বাট সেই হিসাবে মোবাইলটার ফেস আনলক সিস্টেম ওভারঅল ভালো। এবার শুনে আমরা জেনে নিই মোবাইলটিতে কী কী ফিজিক্যাল বাটন এবং পোর্টস রয়েছে। সো মোবাইলটির যদি আমি ডান পাশে তাকাই তাহলে রয়েছে হলো পাওয়ার বাটন, আর মোবাইলটির বাম পাশে রয়েছে হলো ভলিউম রকার এবং সিম ট্রে। মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার, আর মোবাইলটার নিচের অংশে রয়েছে হলো স্পিকার, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক, 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই মোবাইলটিতে রয়েছে হলো ডুয়েল সিম স্ট্যান্ড বাই অপশন, অর্থাৎ আপনি অ্যাট এ টাইম দুটো সিম অ্যাড করতে পারবেন, ইউজ করতে পারবেন। বাট তার মধ্যে একটা আপনি ডেডিকেটেডভাবে ইউজ করতে পারবেন, আরেকটা সিম আপনি ইউজ করতে পারবেন, অথবা ওই সিমের পরিবর্তে ওই ট্রেতে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। মোবাইলটার স্পিকারের কথা যদি আমি বলতে চাই, স্পিকারটা সাউন্ড শুনে আমার এই মোবাইলটাকে OnePlus মনে হয়নি। তার অন্যতম প্রধান কারণ হলো এই প্রাইস রেঞ্জে Xiaomi বলেন বা Realme বলেন, সেই ফোনগুলোর স্পিকার কোয়ালিটি কিন্তু মানে OnePlus N100-এর থেকে যথেষ্ট ভালো। মোবাইলটির ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে হলো 90 Hz রিফ্রেশ রেট সহ 6.52 ইঞ্চি IPS LCD প্যানেলের HD+ রেজুলেশনের ডিসপ্লে। দ্যাটস দ্য প্রবলেম। মানে আপনার 18-19 হাজার টাকা দামের একটা ফোন HD+ রেজুলেশন, এইটা অনেক বড় একটা শর্টকামিংস। আমি জানি না OnePlus এক্স্যাক্টলি কেন এই ফোনটা মানে HD+ দিয়ে এই প্রাইসে, নো আইডিয়া। বাট এটা একটা নেগেটিভ সাইড অবশ্যই এই ফোনটার জন্য। যাই হোক, তো এই ফোনটার রেজুলেশন হলো 720x1600 পিক্সেল। আর মাল্টিটাস্কিংয়ের কথা যদি আমি বলতে চাই তাহলে রিফ্রেশ রেটের একটা বিষয় এসে পড়ে। যেহেতু মোবাইলটিতে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, তার মানে কি হেভি মাল্টিটাস্কিং করা যায়? আসলে এক্স্যাক্টলি হেভি মাল্টিটাস্কিং ওইভাবে করা যায় না, বিকজ এটা নর্মালি একটা 4GB র্যাম আর স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর দিয়ে আসা মোবাইল। সো ওইভাবে আমরা এক্সপেক্ট করে লাভও নেই। বাট
90 হার্জ রিফ্রেশ রেট অনুযায়ী এটা ওরকম পারফর্ম করে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি। এটা 60 হার্জ রিফ্রেশ রেটের মতোই পারফর্ম করেছে, আমার কাছে এর বেশি কোনো কিছু মনে হয় না। আমার কাছে জাস্ট 90 হার্জ রিফ্রেশ রেটটা একটা সংখ্যা মনে হচ্ছে, বা যেটাকে আমরা গিমিক বলে থাকি। আর মোবাইলটার পিক্সেল ডেন্সিটি হলো 269 পিপিআই, যেটা এই প্রাইস বিবেচনায় কিছুটা কম। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। স্ক্রিন টু বডি রেশিও হলো 82.9%। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলের চারপাশে যে ভেজেলটি রয়েছে সেটা এই প্রাইস বিবেচনায় ঠিক আছে, মানে যথেষ্ট চিকনই রয়েছে, বাট মোবাইলের নিচের অংশে যে চিনটা রয়েছে এটা একটু বেশি মোটা হয়ে গিয়েছে এই প্রাইস বিবেচনায়। ডিসপ্লে ঠিক টপ লেফট কর্নারে রয়েছে হলো 5 হোল সেলফি ক্যামেরা, এবং মোবাইলটির ডিসপ্লের ম্যাক্স ব্রাইটনেস হলো 756 নিটস। আর মোবাইলটিতে নেই কোনো নোটিফিকেশন লাইট। আর মোবাইলটি হলো ওয়াইড ব্যান্ড L1 সাপোর্টেড, অর্থাৎ আপনি নির্দ্বিধায় নেটফ্লিক্সে ফুল এইচডিতে স্ট্রিমিং করতে পারবেন। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার ক্যামেরার কি অবস্থা এবং ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিওর কেমন পারফরমেন্স আমরা পেয়েছি। তার মধ্যে প্রথমে আমরা জেনে নিই মোবাইলটার ব্যাক প্যানেলে রয়েছিল 3টি ক্যামেরা। তার মধ্যে একটি হলো 13 মেগাপিক্সেলের, বাকি দুটি হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, আর একটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোর ইমেজ কোয়ালিটি মোটামুটি ভালো, আলো পেলে ওভারঅল ছবি ভালো ওঠে, তবে ডাইনামিক রেঞ্জের মারাত্মক ঘাটতি রয়েছে, অর্থাৎ কালার টোন একেবারেই নর্মাল। কিন্তু ডেপথ সেন্সর অর্থাৎ পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো নর্মাল ক্যামেরা থেকে ছবি তোলার থেকে বেশ ভালো আসে। ইভেন পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ডও বেশ ভালোভাবে ব্লার করতে পেরেছে। শুধু তাই নয়, পোর্ট্রেট মোডে কালার টোনও ভালোই ধরতে পারে। ম্যাক্রো সেন্সর ক্যামেরাটি অ্যাজ ইউজুয়াল অন্যান্য মোবাইলের ম্যাক্রো সেন্সর ক্যামেরার মতোই কাজ করে। আর মোবাইলটিতে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডের ভিডিও রেকর্ড করা যায়, এবং এতে রয়েছিল জাইরো EIS সাপোর্ট। তবে প্রাইস বিবেচনায় ওভারঅল ঠিক আছে ভিডিও রেকর্ডিং। মোবাইলটির সেলফি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের। ক্যামেরা পারফরমেন্স একদমই মোটামুটি, একটু ডার্ক একটা ফিল হয়, বিভিন্ন ফিল্টার ইউজ করলে মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। মোবাইলটিতে রয়েছে ম্যানুয়াল ক্যামেরা সাপোর্ট, অর্থাৎ আপনারা চাইলে ম্যানুয়াল ক্যামেরা হিসেবে Gcam ইউজ করতে পারবেন। আর নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বলতে গেলে শুরুতে আমরা বলেছি যে এই মোবাইলটিতে রয়েছে ডুয়াল সিম অপশন। একটা হলো অ্যাক্টিভ, অর্থাৎ আপনি 100% বা যেটাকে বলে ডেডিকেটেড সিম স্লট, আর একটা হলো হাইব্রিড সিম স্লট, অর্থাৎ আপনি সিম ইউজ করতে পারবেন অথবা সেই সিমের পরিবর্তে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর মেমোরি কার্ড আপনার যেটা ইউজ করতে পারবেন সেটা হলো আপ টু 512 জিবি পর্যন্ত। কল কোয়ালিটি আমরা চেক করে দেখেছি, যথেষ্ট ঠিক আছে, ভালোই আছে। ওয়াইফাই হিসেবে 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। আর মোবাইলটিতে যে চার্জিং পোর্টটি রয়েছে সেটা হলো USB টাইপ C এর ভার্সন 2 পোর্টটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার হার্ডওয়্যার এবং মোবাইলটার পারফরমেন্সের কি অবস্থা। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো এই মোবাইলটা আমরা যখন CPU জেট দিয়ে ওপেন করেছি তখন এই মোবাইলটার হার্ডওয়্যার ডিটেলসে এটা প্রসেসর দেখাচ্ছে হলো স্ন্যাপড্রাগনের 665, কিন্তু অরিজিনালি এটা হলো স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। মানে CPU জেট আমরা বারবার রিস্টার্ট করে দেখেছি, বাট এটা ইনফরমেশন বারবারই 665 দেখাচ্ছে। সো আমরা একটু কনফিউজড হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, এই ফোন তো 665 এর না, এটা তো অবশ্যই 460। পরে চেক করে দেখি যে না 460, বাট CPU জেট সামহাউ রিড করতে পারতেছে না প্রপারলি, যেটা অবশ্যই আমার কাছে একটু আশ্চর্যজনক লেগেছে। যাই হোক, আমরা জেনে নিই এই মোবাইলটাতে আর কি রয়েছে। যেহেতু এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর, তার মানে এর কোর হলো টোটাল 8টি। এর মধ্যে 4টা কোর হলো 1.8 GHz ক্রায়ো 240 গোল্ড মডেলের, আর বাকি 4টি হলো 1.6 GHz ক্রায়ো 240 সিলভার মডেলের। আর জিপিইউ হিসাবে মোবাইলটিতে রয়েছিল Adreno 6110। মোবাইলটিতে র্যাম রয়েছে 4GB LPDDR4X ক্যাটাগরি, স্টোরেজ রয়েছে 64GB UFS 2.1 ক্যাটাগরি। মোবাইলটির আন্তত স্কোর হলো 1,48,553 এবং বেঞ্চমার্ক স্কোর হলো সিঙ্গেল কোরে 251, মাল্টি কোরের 1178। পাবজি গেমটা খেলে দেখেছি, পাবজি গেমটা খেলতে গেলে শুরুর দিকে তেমন কোনো ল্যাগ করে না, বাট লং টাইম খেলতে গেলে আস্তে আস্তে গেমটাতে ল্যাগ দেখা যায় বা একটু স্লো মনে হয়। আর এই গেমটিতে গ্রাফিক্স স্মুথে রেখে হাই ফ্রেম রেটে মোটামুটি ভালোই খেলা যায়, তবে হাইয়েস্ট খেলা যায় হলো ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। অপরদিকে কল অফ ডিউটি ভেরি হাই গ্রাফিক্সে রেখে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে পাবজি থেকে কল অফ ডিউটিতে ল্যাগিংটা কম করে এবং স্লো ভাবটাও কম দেখা যায়। আর এটাতে সর্বোচ্চ হাই গ্রাফিক্স রেটে হাই ফ্রেম রেটে খেলা যায়। অপরদিকে H19 গেমটা খেলা যায়, যেহেতু এটা একটা স্ন্যাপড্রাগন 460 প্রসেসরের মোবাইল এবং সাথে অনলি 4GB র্যাম। দ্যাটস ওয়াই গেমটা খেলতে গেলে টুকটাক ল্যাগ করে, যেটা অন্যান্য মোবাইলও আমরা দেখেছি। সো এই মোবাইলও তার ব্যতিক্রম নয়। হিটিং এর কথা বলতে গেলে এই মোবাইলটা আমরা বেশ লং টাইম গেমস খেলে দেখেছি, মোটামুটি লং টাইম ভিডিও ওয়াচ করে দেখেছি, অনেক বেশি হিট হয় না। জাস্ট এই ক্যামেরার বাম পাশে অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশে দিয়ে হালকা একটু হিট হয়, বাট আমি আবারও বলতেছি যে অনেক এক্সট্রিম পরিমাণ হিট হয় না বা হিটিং ইস্যু এই ফোনটাতে নেই। মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং এর সাথে রয়েছিল 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার কারণে মোবাইলটি চার্জ দিলে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো সময় লাগে। 1.5 ঘন্টা বললে ভুল হবে, আসলে 1 ঘন্টার মধ্যেই মোটামুটি ফুল চার্জ হয়ে যায়। আর মোবাইলটাতে চার্জ কেমন থাকে সেটার ব্যাপারে যদি বলতে চাই, আপনি যদি বেসিক ইউজ করেন, টুকটাক ইন্টারনেট ইউজ করেন, কল দেন বা হালকা পাতলা ভিডিও দেখেন, সেই ক্ষেত্রে আপনি 1.5 দিনের মতো নির্দ্বিধায় এটা চার্জার ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি একটু রাফ ইউজ করা হয়, টুকটাক একটু বেশি গেমস খেলা হয়, টুকটাক একটু ইন্টারনেট ইউজ করা হয়, তাহলে
একেবারে একদিন ফুল চার্জ পাবেন। তবে আপনি যদি এক্সট্রিম ইউজার হন, ধরেন আপনি টানা গেমস খেলতেছেন, টানা 5 থেকে 6 ঘন্টা আপনি ভিডিও দেখতেছেন বা 2-3টা মুভি অ্যাট এ টাইম একসাথে আপনি নেটফ্লিক্সে দেখতেছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্সের মতো চার্জ ব্যাকআপ পাবেন এই মোবাইলটিতে। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে ইউজ করেছিল অ্যান্ড্রয়েড 10 ভার্সনটি, আর এতে ইউআই হিসাবে ইউজ করা হয়েছিল অক্সিজেন ওএস 10.5 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটির কী কী ভালো দিক রয়েছে এবং সেই পাশাপাশি কী কী খারাপ দিক রয়েছে। প্রথমে আমরা চলুন জেনে নিই মোবাইলটিতে কী কী খারাপ দিক রয়েছে। OnePlus N100 এই মোবাইলটির নাম্বার 1 যে ল্যাকিং রয়েছে সেটা হলো 17 থেকে 18,000 টাকা মোবাইলের মধ্যে জাস্ট HD+ রেজুলেশন এখনকার যুগ অনুযায়ী আমি মনে করি এটা একেবারেই মেনে নেওয়ার মতো না। সো এটা খুবই স্ট্রং একটা ল্যাকিং। দেন সেকেন্ড যে ল্যাকিংসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই স্লো, অনেক সময় কাজই করে না। আপনার হাত যদি একটু ঘামিয়ে যায় তাহলে 100% কাজ করবে না। দ্যাট মিনস আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনে আপনি ইউজ করতেই পারবেন না। এর থেকে বেটার আপনি জাস্ট নর্মাল পাসওয়ার্ড অথবা প্যাটার্ন লক ইউজ করেন, আপনি খুব শান্তিতে ইউজ করতে পারবেন। দেন থার্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই মোবাইলটার ক্যামেরাতে ইস্যু রয়েছে। মানে রিয়ার ক্যামেরাও অত ভালো না, ইভেন ফ্রন্ট ক্যামেরাও ভালো না। এর থেকে কম দামি ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরাও কিন্তু ভালো, বিউটি মোড দিয়ে অনেক ভালো ছবি উঠে, বাট এটার বিউটি মোডও অত স্ট্রং না। শুধু তাই না, এটা আপনি মনে করেন যে ফিল্টার দিয়ে ইউজ করলে, ফিল্টারের মাধ্যমে যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ছবি তোলেন তাহলে ভালো আসে। সো কি আর বলবো। আর 4 নম্বর যেটা আমার কাছে সব থেকে বড়, মানে সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, এই ফোনটাতে ফোকাস প্রবলেম রয়েছে। প্রত্যেকটা ফোনেরই আমরা কম বেশি জানি কোনো না কোনো একটা ফোকাস সাইড থাকে যে এই পাশটা ভালো বা এই পাশটা খারাপ। এই ফোনটা এক্স্যাক্টলি কোনটা ভালো আমি এটা খুঁজে পাচ্ছি না। এই ফোনের ডিসপ্লে উইক, 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া আছে, বাট এটা ওভারঅল ওইভাবে কাজ করে না। সেকেন্ড, এটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু অত ভালো না। থার্ড, এটা গেমিং পারফরমেন্সও ভালো না। সো এক্স্যাক্টলি এই ফোনটা কেন বানানো হয়েছে, কাদের জন্য বানানো হয়েছে, কারা এটার টার্গেটেড কাস্টমার আমি বুঝতে পারতেছি না। আর 18,000 টাকা দিয়ে এরকম একটা ফোন কিনে আমি জানি না মানুষের কী উপকারটা হবে, এক্স্যাক্টলি কাদের জন্য ফোন আমি বুঝতেছি না। বিকজ আমি এখানে কোনো পজিটিভ সাইড পাচ্ছি না যে আপনাদেরকে বলবো যে আচ্ছা আপনারা গেমিংয়ের জন্য কিনেন বা আপনারা ফটোগ্রাফির জন্য কিনেন। আমি আসলেই কোনো সাইড পাচ্ছি না। আমি জানি এটা একটু নেগেটিভ টাইপ রিভিউ হয়ে যাচ্ছে, বাট যেটা সত্য এটা তো আমাকে বলতেই হবে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার সবচাইতে বেস্ট সাইড কি, যেটা জানা মাত্রই আপনি মোবাইলটা কিনে ফেলবেন। সেই ভালো দিক কি এই মোবাইলের? সেই ভালো দিকটা হলো এই যেটা, একটু ভালো করে দেখেন। জি, এটা হলো এই মোবাইলের লোগো, আর এই লোগোটার মানে হলো OnePlus, আর এইটা হলো এই মোবাইলের বেস্ট সাইড। অর্থাৎ এটা একটা OnePlus-এর মোবাইল, তার মানে এটা বেস্ট সাইড। এখনই তাই কিনে ফেলুন, ঠিক আছে? কারণ OnePlus-এর মোবাইল বলে কথা। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পড়েছি। আমি জানি আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, যেহেতু আমি এই ফোনটার একটা খুব নেগেটিভ টাইপ রিভিউ দিয়ে দিয়েছি। আসলে আমি ইচ্ছা করে নেগেটিভ দেইনি, যেটা সত্য সেটা আমি তুলে ধরলাম। বিকজ আমি মনে করি আপনারা আমাদের সাবস্ক্রাইবার, আপনারা অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার। সো ঠকে যান এটা অবশ্যই চাই না। আর একটা ফোন মানুষ কিনে বেশ কয়েকদিন ইউজ করার জন্য, কিনে তো আর কিছুদিন পর এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন না, বা কোনো অপশনও নেই। বাংলাদেশে কিন্তু কেনা মানেই শেষ, দোকান থেকে বেরোলে আর কোনো অপশন থাকে না। সো আমি মনে করি একটা ভালো ফোন আপনারা কিনেন, সেটা আপনার যত টাকায় বাজেট থাকুক। সো এই ফোনটা অবশ্যই বেস্ট চয়েস না, বাট আমি ভিডিওর মধ্যে বলেছি স্টিল যদি আপনি একটা অরিজিনাল লোগো চান OnePlus-এর, যে আপনার দরকার একটা অরিজিনাল OnePlus-এর লোগো দরকার, সেক্ষেত্রে এই মোবাইলটা নিয়ে নিতে পারেন। সবচেয়ে কম দামি ফোন, আপনি একটা অরিজিনাল OnePlus-এর লোগো হয়ে যাবে। বাট স্টিল যদি ফোনটার ব্যাপারে আপনাদের স্টিল কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।